এই এডিশন কিভাবে করে তোমরা কি এটা জানো? বাইনারি এডিশন জানি স্যার, এটা হচ্ছে স্যার পরিপূরক নির্ণয় করেও করা যায়, সরাসরিও করা যায়, মানে কমপ্লিমেন্ট দ্বারা আর কমপ্লিমেন্ট ছাড়া। আচ্ছা, এখন তো আমরা অন্য জিনিস চলে আসলাম, কমপ্লিমেন্ট। আচ্ছা, যাই হোক, ধরো আমি অনের সাথে ওয়ান যোগ করতে চাই, অনের সাথে জিরো যোগ করতে চাই, জিরোর সাথে অন যোগ করতে চাই, আবার জিরোর সাথে জিরো যোগ করতে চাই। এগুলি সবগুলি বাইনারি এডিশন করতে চাই, ঠিক আছে? জি স্যার। সবগুলি বাইনারি এডিশন করতে চাই। তো এখন আসো, বাইনারি এডিশন করার জন্য আমার সিস্টেমটা কি আসলে? জিরোর সাথে জিরো বাইনারি যোগ করলে কত হবে আমার? স্যার জিরোই হবে। জিরোই হবে। আচ্ছা, জিরোর সাথে ওয়ান বাইনারি করলে কি কত One। হবে? স্যার ওয়ান হবে। ওয়ানের সাথে জিরো যোগ করলে কত হবে? ওয়ান হবে। ওয়ান ওয়ান ওয়ানের সাথে কি হবে? স্যার 10 জিরো হবে আর ওয়ান ক্যারি থাকবে। জিরো হবে আর ওয়ান ক্যারি থাকবে। ওয়ানটা কি? স্যার ক্যারি। ক্যারি। এই কখন? পরবর্তী কোনো জি স্যার, উপরে যদি জন্য আরো নাকি? থাকে। জি স্যার। শুধুমাত্র একটা ক্যারি পেয়েছি, আর গুলি ক্যারি না। আচ্ছা ফাইন, তাহলে আমরা একটা, তোমরা একটা যোগ করো এখন সবাই। জি স্যার। করো অন, তোমরা যোগটা করো হচ্ছে যোগ করো। জি স্যার স্যার ওয়ান ওয়ান অন জিরো ওয়ান অন জিরো। ওয়ান ওয়ান জিরো। জিরো। অনন জিরোর বাইরে কারো আসছে? আমরা আসি এখন, এটা ডেসিমালটা কত? 3 স্যার, 3। ওখানে আসছে কত? অনন জিরো নাকি? জি স্যার। আর এটা ডেসিমাল কত? 6, ঠিকই আছে স্যার। ফাইন, তাহলে এখন দেখো এই অনন জিরোর ডেসিমাল কত? 6 স্যার। 6 তাহলে তোমরা কিভাবে এটা কারেকশন করতে পারবে? সেটা হচ্ছে বাইনারি রেজাল্ট যেটা হবে, ডেসিমাল রেজাল্ট ঠিক সেম হবে। অনেক সময় হঠাৎ করে আমরা অনেক সময় বাইনারি করি কিন্তু যোগে ভুল করে ফেলি, ঠিক না? যেমন আমরা এখন অননের পরিবর্তে এই অননের আগে পরে অনেক জিরো ওয়ান যদি দিয়ে দেই, কোথাও আমার একটা মিস্টেক হতেই পারে, ঠিক না? তো জি, কিভাবে স্যার। এটা তুমি নিজে ভ্যালিডেট করবা যে না তোমার এটা ঠিক আছে? তখন তুমি ওইটার কনভার্সনে ডেসিমাল এবং এটা ডেসিমালটা যোগ করে দেখবা যে ঠিক আছে কিনা। যদি সামটা যদি সমান হয় তাহলেই তোমার এটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? জি স্যার। বুঝতে পারছো? এখন একটু একটু বড় তুমি করো। স্যার হয়েছে। স্যার এটা তো জি একবারে স্যার হয়েছে স্যার হয়েছে। তো দিলেন, জি স্যার শুধু লাস্টেরটা 10 আর বাকিগুলো সেম।
কত কত হয়েছে? স্যার স্যার 1 0 1 0 1 1 1 চারটা 1 চারটা 1 বুঝি নাই, বুঝি নাই। 1 0 1 1 1 1 চারটা 1 শেষে। কি হলো আমার? এটা হয়েছে 1 1 1 1 1 1 1 1 0 10 এটা থেকে করো। হয়েছে স্যার জি স্যার। 1 1 চারটা 0 1 1 0 শেষের শেষের 4 ডিজিট কত সেটা বলো। 0 1 1 0 তোমার কি তাই আসছে? আর একটু সময় লাগবে, এটা অনেক বড় স্যার। জি স্যার। স্যার হয়েছে স্যার। স্যার হয়েছে। আলমগীর বলো কত হয়েছে? স্যার ফার্স্ট 1 1 0 0 0 0 1 1 0। জি স্যার, আমার ওইটা হয়েছে। আমারও কাজ কি বললেন আপনি? Satania. কত হয়েছে? Sir 1 1 0 0 0 0 1 1 0. আলোচনা হয়নি তোমার? না স্যার হয়েছিল, কিন্তু এটা স্যার মিলে না। এর থেকে বড় থাকবে এক্সাম। তো ডেসিমাল সংখ্যা ইকুইভ্যালেন্সি করে এটা কারেক্ট করব। ডেসিমাল সংখ্যা ইকুইভ্যালেন্সি করে কারেক্ট। এটা রেজাল্ট হচ্ছে 1 1 চারটা 0 1 1 0। জি স্যার। আচ্ছা, এখন আমরা আসি যে আমরা তো বাইনারি এডিশন দেখলাম, বাইনারি সাবট্রাকশনটা কিভাবে আসবে? সাবট্রাকশনের ইয়াটা কি? সাবট্রাকশনের এখানে কত হবে? 0 - 0 কত? 0 স্যার। 0 - 1 1 স্যার
এটাও 0 হবে। স্যার ক্যারি থাকবে তো স্যার এটাতে, মানে হাতে ক্যারি one 1 থাকবে, থাকবে আর হচ্ছে 0 আসবে স্যার রেজাল্ট। জি স্যার, হাতে 1 থাকবে ক্যারি। আচ্ছা। জি স্যার, মানে 0 আসবে রেজাল্ট আর ক্যারি থাকবে 1। ঠিক আছে না ভুল? স্যার আনসার 1 আসবে আর ক্যারি থাকবে স্যার 1। স্যার 1 স্যার, এটা এটা 0 স্যার। তাহলে আমরা এখানে কি করলাম? 0 1 টা শুধু আমাদের জন্য ডিফারেন্ট নাকি? জি স্যার, একটু ডিফারেন্ট স্যার। 0 - 1 করলে আমার রেজাল্ট আসবে 1 এবং সেটা আমার কি থাকবে? এটা নট ক্যারি, এটা হচ্ছে ড্র। ঠিক আছে? ও হ্যাঁ হ্যাঁ স্যার। আর করছি ক্যারি না, ক্যারি তো যেটা আমার থাকবে, আমার কাছে আছে, আমি লুকিয়ে রাখতেছি, একজনের সাথে পরে অ্যাড করবো। আর এটা তো আমি, আমার কাছে টাকা নাই, ধার করে এনে মোবাইল কিনলাম, জি স্যার বড় থাকবে পরে আবার এটা শোধ করতে হবে অন দিয়ে। ঠিক আছে? জি স্যার, সরি ক্যারি আর বড় স্যার উল্টাপাল্টা হয়ে গেছে। হ্যাঁ জি স্যার, অনেকদিন থেকে স্যার আসলে করা হয় না তো স্যার, আসলে আমরা তো এইভাবে আসলে কেউ করি না। স্যার প্লাসটা মনে আছে, মাইনাসেরটা মনে নাই। জি স্যার। আচ্ছা, তো তোমরা এখন নরমাল একটা সাবট্রাকশন করো। স্যার 0 1 তো 0 1 স্যার আসবে। কিভাবে 0 না? 0 1 কি 1 0 না স্যার? স্যার 1 0 আসবে না? এটা 1 0 আসবে। কিভাবে? স্যার 1 0। জি স্যার 1 0 স্যার 1 0 স্যার। জি স্যার। বলে ফেলছি। হ্যাঁ স্যার, মিললে 1 1 হলে 0 আর 1 0 হলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এটার বাইনারি কত? এটার বাইনারি কত? স্যার 3 স্যার। 3 আর 1। আর এটার এটা 1 স্যার 1 স্যার। তাহলে এটা থেকে এটা যদি মাইনাস করে কত আসবে আমার রেজাল্ট? 2 স্যার। 2 আসবে। 2 তাহলে এটা আসছে, 2 এর সমান ভ্যালু হয়েছে? জি স্যার মিলছে স্যার। স্যার আমরা ভুল বলছি স্যার, প্রথমবার মানে প্রথমবারে ভুল বলছি স্যার। তাহলে এখন একটা ইয়া করো, সাবট্রাক্ট করো। স্যার আপনার কি কাশি ধরছে স্যার? সেটাই দিয়ে তো তুমি কাজ দিতে হবে। রেজাল্ট করো। স্যার 0 1 0 1 1 1 ঠিক হবে? স্যার হইছে মেবি 1 1 1 0 1 0 1। হয় নাই। তুমি আগে এটা ডেসিমাল বের করো, এটা ডেসিমাল বের করো। উপরেরটা ডেসিমাল বের করো কত? থার্টি নাইন স্যার। আরে 38 হয় না, 16 না? না, লাস্টে 1 আছে মানে তো জোড় সংখ্যা আসবেই না। কত লাস্টে 0? ঠিক আছে, হ্যাঁ 38 আসবে। 38। আর পরেরটা আসবে হচ্ছে 32 প্লাস 16 প্লাস 1। 49। হ্যাঁ 49 আসবে। স্যার উপরের সংখ্যা ছোট স্যার, নিচের সংখ্যা স্যার বড় স্যার।
নিচের সংখ্যা বড়। স্যার Fine. আমি যেটা বলছিলাম স্যার ওইটাই হয়েছে, মানে স্যার সামনে সব 1 হবে যেহেতু মাইনাস স্যার, এই জন্য সামনে সব 1, তারপরে স্যার লাস্টের ডিজিট গুলো হবে, মানে আমার যেটা হয়েছে 1110 101। আচ্ছা ফাইন। তো এখন আমরা যে কাজ করবো, আমার যদি কখনো প্রশ্নে এরকম থাকে যে নিচেরটা বড় উপরেরটা ছোট, যদি এরকম বলে সাবট্রাক্ট এত ফ্রম এত, ঠিক আছে, বা এরকম থাকে, তখন তোমরা এটাকে ঠিক করে নেবা, বা অনেক সময় এরকম থাকতে পারে। তো যেটা করতে হবে তখন এটা উপরে চলে যাবে। এখন এটাকে মাইনাস করো। -49 -38 নাকি? স্যার 1011। হ্যাঁ 1011, ঠিক আছে। বুঝতে পারছো সবাই? জি স্যার। আচ্ছা তোমরা এখন আমাকে বলো, তোমরা এটা জানো কিনা, সাইন নাম্বার এবং আনসাইন নাম্বারটা কি? স্যার আনসাইন নাম্বার মানে হচ্ছে স্যার ওখানে ঋণাত্মক থাকবে না, সবগুলো আমরা 0 থেকে পজিটিভ ধরবো। আর সাইন্ড নাম্বার মানে হচ্ছে স্যার ঋণাত্মক থাকবে, মানে ঋণাত্মক অর্ধেক ধনাত্মক অর্ধেক, কিন্তু 0 আমরা ধনাত্মকের দিকে ধরবো, এই জন্য 0 1 কম হবে আর কি। এই নেগেটিভের চাইতে পজিটিভ 1 কম হবে স্যার। না সেটা কি বললাম যে আহ, আমার সাইন নাম্বার কোনটা? সাইন্ড নাম্বার হচ্ছে স্যার এটা ধনাত্মক নাকি ঋণাত্মক, ওইটা যে নাম্বার দিয়ে বোঝাবে সেটাই সাইন অতিরিক্ত বিটকে সাইন নাম্বার ধরা হয় স্যার। আনসাইন স্যার অতিরিক্ত বিট, যে অতিরিক্ত বিট ব্যবহার হয় তাকে সাইন ধরা হয়। যদি 0 হয় সাইন হচ্ছে ধনাত্মক, 1 হলে ঋণাত্মক। স্যার Fine. সাইন আর আনসাইন্ড এর ব্যাপারে স্যার আমি যেটুকু জানি ওটা হচ্ছে স্যার যে সাইন্ড নাম্বার যদি হয় তাহলে হচ্ছে ঋণাত্মক সহ ধনাত্মক ঋণাত্মক যে কোনো একটা হতে পারে, আর আনসাইন্ড নাম্বার যদি হয় তাহলে শুধু ধনাত্মক হবে, 0 থেকে ধনাত্মক, কিন্তু ঋণাত্মকে যাবে না। গুড অ্যান্সার। তো আনসাইন হচ্ছে যে এটা পজিটিভ এবং নেগেটিভ যে কোনো দুটাই হতে পারে, এবং আনসাইনের ক্ষেত্রে অনলি পজিটিভ ভ্যালু নাকি? জি স্যার, 0 সহ পজিটিভ। অনলি পজিটিভ ভ্যালু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কমপ্লিমেন্ট সম্পর্কে জানো কিনা? কমপ্লিমেন্ট, যেমন আমরা বাইনারি যদি কমপ্লিমেন্ট করতে পারি, ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট, এগুলো জানো? স্যার কমপ্লিট মানে হচ্ছে স্যার বিপরীত, স্যার বিপরীত, মানে যদি 1 এর কমপ্লিমেন্ট করি স্যার তাহলে 0 হয়ে যাবে, আর 0 কমপ্লিমেন্ট করলে স্যার 1 হয়ে যাবে স্যার। হ্যাঁ আর এটার জন্য বলতেছি, ধরো আমার একটা বাইনারি নাম্বার হচ্ছে 101, এটার ওয়ান্স কমপ্লিমেন্ট কি হবে? স্যার 1 কমপ্লিমেন্ট মানে এক স্যার যোগ করলে 0 যা পাবো 1 শুধু এক 0 যোগ। এটা হচ্ছে এটার ওয়ান্স কমপ্লিমেন্ট, ওয়ান্স ঠিক আছে? কমপ্লিমেন্ট, জি স্যার। আচ্ছা এটা টুস কমপ্লিমেন্টটা কি হবে? শুধু +1 করে দিতে হবে স্যার, তার মানে 0 1 1 আসবে স্যার। ক্লিয়ার তোমরা? জি স্যার। ক্লিয়ার তো? জি স্যার। মানে কমপ্লিমেন্ট মানে কি, এটা কমপ্লিমেন্ট কেন ইউজ করে, এটা কেন ইউজ করে? এটা মানে স্যার কম্পিউটার তো বিয়োগ করতে পারে না, ওই জন্য স্যার বিয়োগ করতে হলে আগে কমপ্লিমেন্ট করে তারপরে যোগ করে নেই। জি স্যার। এক্স্যাক্টলি, সেটা হচ্ছে যে আমরা সাবট্রাকশন অপারেশনটাকে সিম্পলিফিকেশন করার জন্য, ঠিক না? জি স্যার। সাবট্রাকশনকে সিম্পলিফিকেশন করার জন্য আমরা টুস কমপ্লিমেন্টটা ইউজ করি। এটা অনেক ক্ষেত্রে, যেমন আমরা যদি নাম্বার সিস্টেমে যাই, বাইনারি ক্ষেত্রে কি ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট, অক্টাল সিস্টেমে কি সেভেন্থ কমপ্লিমেন্ট, এইট কমপ্লিমেন্ট,
ডেসিমালে হচ্ছে গিয়ে 9 এবং 10 কমপ্লিমেন্ট, হেক্সাডেসিমালে 15 এবং 16 কমপ্লিমেন্ট। এগুলো জানো তো নিশ্চয়ই নাকি? জি স্যার। ঠিক আছে। তো আমরা আসলে যে জিনিসগুলি আসলে দেখানোর দরকার ছিল ওগুলি আমরা দেখতে ফেলছি। তো যে জিনিসগুলো তোমাদের নেক্সট হোমওয়ার্ক সেই হোমওয়ার্ক গুলো একটু লিখে নাও। নেক্সট ক্লাসে এগুলো আমাকে দেখাবা। আমাদের যতগুলি বাইনারি কোডিং স্কিম আছে, তার মধ্যে হচ্ছে ইবিসি, ডিআইসি, আস্কি, ইউনিকোড, এগুলো একটু ভালো করে দেখে আসবা। এবং কম্পিউটার সিস্টেমে রিয়েল নাম্বারে যেমন আর কমপ্লিমেন্ট এবং আর মাইনাস ওয়ান কমপ্লিমেন্ট, এই রিপ্রেজেন্টেশনটা দেখে আসবা। কি বলছি, আমি তো বলেই দিলাম 1 এবং 2 কমপ্লিমেন্ট। তো তোমরা কি করবা, আর এবং মাইনাস আর কমপ্লিমেন্টটা দেখে আসবা। ঠিক আছে? তো এখানে আমি একটু সহজ করে দেই, মানে এটা তো দুই টাইপের কমপ্লিমেন্ট চেক করে, যত ধরনের কমপ্লিমেন্টস এর জন্য, ঠিক না? আর মানে কি? স্যার রিয়েল নাম্বার কি রিয়েল স্যার? নাম্বার স্যার। রিয়েল নাম্বার। আর হচ্ছে আর মাইনাস ওয়ান। স্যার রিয়েল নাম্বার থেকে এক কম। দ্যাট মিন্স 2 জি স্যার। কমপ্লিমেন্ট অন কমপ্লিমেন্ট, 8 কমপ্লিমেন্ট 7 কমপ্লিমেন্ট নাকি? জি স্যার। ক্লিয়ার তো? আচ্ছা, হ্যাঁ। তো বাইনারি যে তোমার কি বললাম আমি, স্যার কমপ্লিমেন্ট। বাইনারি কোডিং যে স্কিম যেগুলো আছে আমার দেখে আসবা। এটা তিনটা আছে মনে হয় এখানে, কি জানো, যে বিসিডি, ইবিসিডিআইসি, আস্কি, এটা দেখে আসবা। আর এই কমপ্লিমেন্টসটা দেখে আসবা। তো আমরা একটু এখন কথা বলি লজিক গেট নিয়ে। লজিক গেট কি আসলে? লজিক গেট হচ্ছে স্যার লজিক্যাল অপারেশন না আমাদের। এন্ড তারপরে আর কি আছে? এন্ড অর নট। or আছে, nor আছে, এরপরে আর কি আছে? নট গেট। nor, এন্ড আছে, অর আছে, নট আছে নাকি? জি স্যার। জি স্যার। এই কি তিনটে কি আমরা আসলে কি মৌলিক গেট বলি? মৌলিক গেট মানে কি? জি স্যার, এগুলা নাই মৌলিক গেট স্যার। মৌলিক or গেট not। মানেটা কি? মৌলিক গেট মানে স্যার এটার মধ্যে স্যার যদি এন্ড এন্ড অর মিলে হয় স্যার, এরকম মানে দুইটা মিলে যুক্ত না, একটা স্যার যে গেটগুলো অন্য গেটের সাহায্য ছাড়া গঠিত হয় এগুলো মৌলিক। বেসিক্যালি কি আমাদের এই কম্পিউটিং জগতে যা আছে সবই কিন্তু দুইটাই স্টেটে, কি স্টেটে, জিরো এবং ওয়ান নাকি? জি স্যার। তো অন স্টেটটা বলতেছে আমার অন স্টেট, আর জিরো স্টেটটাকে বলতেছে আমার অফ স্টেট নাকি? জি স্যার। আমার তাহলে স্টেট কয়টা? দুইটা, অন আর অফ, সুইচের মতো, হয় অন আইদার অফ, হয় অন আইদার অফ, ঠিক আছে? ইয়েস স্যার। মানে হয় অন আইদার অফ, এরকম। এটাকে যদি আমরা লজিক গেটের মাধ্যমে হার্ডওয়্যার ইলেকট্রনিক সার্কিটটাকে যদি আমরা দেখাতে চাই, তো এটা আসলে আমাদের কিছু অ্যালজেব্রিক এক্সপ্রেশনের মাধ্যমে এটাকে ডিসক্রাইব করতে পারি। এটা ধরো যে আমরা একটা ট্রুথ টেবিলের মাধ্যমে কিন্তু এটা শো করতে পারি। তাহলে ট্রুথ টেবিলটা যদি আমরা খালি শিখতে চাই, তাহলে তার আগে আমাদের লজিক গেট, বেসিক লজিক গেট হচ্ছে তিনটা। বেসিক লজিক গেট কেন বেসিক লজিক গেট বলা হয়? কারণ এই তিনটে গেট দিয়েই বাকি সকল ধরনের গেটকে তৈরি পরিচালনা করা করা যায়, এবং এই গেটের সাহায্যে অন্য গেট তৈরি করার জন্য এই তিনটে গেটকে ইউজ করে। যেমন ন্যাড, নর, এক্সর, এক্সনর, এই ধরনের গেটকে আমরা যে মানে হাইব্রিড গেট বলতে পারি নাকি? আচ্ছা,
তো আমরা এন্ড গেটটা ক্ষেত্রে একটু দেখি এন্ড গেটটা। আচ্ছা, তো ভালো হয়নি। আমার ইনপুট কি এ, আর এটা ইনপুট বি। আমার এটা ইনপুট হচ্ছে বি। ওকে ফাইন, তাহলে এটার মাধ্যমে আমার রেজাল্ট কি আসবে এখানে? স্যার এ এন্ড বি। ফাইন, এখন এটার ইনপুট যদি অন হয়, এটার ইনপুট যদি 0 হয়, জিরো। আমার এটার হচ্ছে আমার রেজাল্ট কত আসবে? জিরো স্যার। 0 দুটাই যদি zero অন আসবে। হয় তাহলে আমার রেজাল্ট কি আসবে? 1 স্যার। 1 আমরা কি বুঝতে পেরেছি? 1 আসবে। আমরা কি বুঝতে পেরেছি? এই স্যার। তাহলে কখন এই AND গেটের মাধ্যমে কখন 0 হবে? যখন যে কোনো একটা 0 হবে নাকি? আর বাকি সকল ক্ষেত্রে অন হবে? না স্যার, যে লজিক গেটের স্যার মানে উভয় ইনপুট হাই হলে আউটপুট হাই হয়, সেটাই স্যার অ্যান্ড গেট। বুঝিনি, আবার বলো। স্যার যে লজিক গেটের উভয় ইনপুট হাই হলে আউটপুট হাই হয়, অন্যথায় শূন্য হয়, সেটাই অ্যান্ড গেট স্যার। গুড। মানে তাহলে আমার যে কোনো ইনপুট 0 হলে আমার আউটপুট 0 হবে, অন্যথায় অন হবে নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমরা আসি এখন একটু অর গেটের ক্ষেত্রে। তো অর গেটের জন্য আমার কি, অর গেট মানে কি প্লাস নাকি? প্লাস তো নাকি? জি স্যার, প্লাস স্যার। তাহলে আমার কখন এটা 0 হবে? স্যার যখন যে কোনো একটা ইনপুট হাই হলে আউটপুট হাই হবে স্যার। আর দুইটা ইনপুট লো হলে আউটপুট লো হবে, তাছাড়া স্যার সব ক্ষেত্রে আউটপুট হাই হবে। এই ক্ষেত্রে আমার আউটপুট লো হলে কেবলমাত্র 0 আসবে। আর যে কোনো এক ক্ষেত্রে আমার অন হলেই আমার আউটপুট হাই আসবে নাকি? জি স্যার। আচ্ছা, নট গেটটা কি? স্যার এই যে কমপ্লিমেন্টারি স্যার, মানে যেটা থাকবে সেটার উল্টে আসবে আর কি। স্যার ইনপুটে যা দেওয়া হয় আউটপুটে তার বিপরীতটা পাওয়া যাবে। বোঝা যাচ্ছে তো? যেমন এ নট টেক এর ইনভার্স, মানে এটা যদি 1 থাকে এটা রেজাল্ট কি আসবে? 0। এটা যদি 0 থাকে রেজাল্ট আসবে 1। তাহলে এই তিনটাকে আমি বলতেছি কি লজিক গেট। ক্লিয়ার? আচ্ছা, এখন NAND, NOR, XOR, NOR এটা কি পারবা তোমরা? জি স্যার, পারবো স্যার। NAND-টা কি? মানে AB এর অপোজিট নাকি? জি। স্যার যে লজিক গেটে স্যার সকল ইনপুট হাই হলে স্যার আউটপুট লো হয়, অন্যথায় স্যার আউটপুটে একটা নট গেট লাগাই হাই দিলে থেকে স্যার। স্যার ওটা নেট গেট হবে। এটাকে বলে এন্ড এন্ড নট NAND, এটা ইনভার্স। ও স্যার উপরেই আছে। আর এটার ইনভার্সটাকে কি বলা হয়? নট নাকি? জি স্যার। জি স্যার। XOR কোনটা? XOR কোনটা? যেটা ইনপুট অসমান হলে আউটপুট এক হয়। হ্যাঁ, আমার আউটপুট অন হবে যদি আমার যে কোনো একটা নাম্বার অন হয় নাকি? আমি ঠিক বলছি? স্যার ইনপুট যদি স্যার এক জাতীয় না হয় তাহলে স্যার 1 হবে। স্যার NAND গেটে স্যার আমি বলি স্যার, হ্যাঁ সেটা XOR গেটটা আমি বলি, NAND তো শেষ, নট শেষ, XOR-টার কথা বলতেছি। NAND নট তো জাস্ট ডাইরেক্টলি অপোজিট AND আর OR এর, কিন্তু XOR-টা কি? XOR-টা হচ্ছে স্যার বিজোড় সংখ্যা,
স্যার আমার যে কোনো একটা ইনপুট অন হতে হবে, যে কোনো একটা ইনপুট সমান হলে হবে না। যদি 0 0 হয়, 1 1 হয়, তাহলে 0। আমার হতে হবে কি 0 1 বা 1 0, বা তার মানে কি যে কোনো আমার একটা ইনপুট হাই হতে হবে এবং অন্যটা লো হতে হবে, তখন সেক্ষেত্রে আমার ইনপুট হাই হবে। ঠিক আছে, মানে আউটপুট হাই হবে। জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। মানে দুইজনই ধরো দুইজন স্টুডেন্টই ভালো হওয়া যাবে না, দুইজন স্টুডেন্টই খারাপ হওয়া যাবে না। যে কোন স্টুডেন্টকে ভালো হইতে হবে, একজন স্টুডেন্টকে খারাপ হইতে হবে। জি স্যার। ঠিক আছে। আচ্ছা, এক্স নটটা কি? জাস্ট এক্সরের একদম উল্টাটা নাকি? জি স্যার। এক্সরের উল্টাটা। তাহলে আমরা কি ফাইনালি লজিক গেটটা শিখে গেলাম, এগুলিও শিখে গেলাম। আর আমরা কি শিখতে পারি এখন? আমরা একটু ফ্লো চার্ট বা এগুলো একটু দেখতে পারি, যেগুলো ফ্লো চার্ট গুলি কিভাবে করে। তোমরা কি অপারেটিং সিস্টেমের একটু দেখাবো, একটু সামনে পড়বো আজকে। আচ্ছা, তোমরা আমি একটা জিনিস একটু দেখাই, অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট। ঠিক আছে, অ্যালগোরিদম কি আর ফ্লো চার্টটা কি বলো? আর অ্যালগরিদম হচ্ছে স্যার প্রোগ্রামকে আগেই স্যার মানে কিভাবে সমাধান করব এরকম একটা সমাধান বের করা, মানে প্রোগ্রাম করার আগেই। আর ফ্লো চার্ট হচ্ছে সেটাই চিত্র আকারে দেখানো। হ্যাঁ স্যার অ্যালগরিদম হচ্ছে আমার স্যার প্রোগ্রাম করার আগেই যে আমরা পরিকল্পনা করি যে এটা কিভাবে করব, আর ফ্লো চার্ট হচ্ছে সেইটাকেই চিত্র আকারে দেখানো। মানে আমরা যদি ধরো আমাদের এখানে বৈশিষ্ট্য কি আছে, অ্যালগরিদম এন্ড ইটস ক্যারেক্টারিস্টিক, ফ্লোচার্ট, ডিফারেন্ট সিম্বল ইন ফ্লোচার্ট, অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ফ্লোচার্ট। আচ্ছা, ফ্লোচার্ট অ্যালগরিদমটা হচ্ছে একটা সুডোকোড, কি টেক্সচুয়াল সুডোকোড নাকি? যেখানে আমরা টেক্সটের মাধ্যমে, যেটাকে আমরা বলি সুডোকোড, মানে টেক্সচুয়াল রিপ্রেজেন্টেশন, স্টেপ বাই স্টেপ টেক্সচুয়াল রিপ্রেজেন্টেশন। আর ফ্লোচার্ট আমি কি বলতেছি, ওটার ভিজুয়াল রিপ্রেজেন্টেশন নাকি? জি স্যার। আমার একটা প্রবলেমের স্টেপ ওয়াইজ ভিজুয়াল রিপ্রেজেন্টেশন হচ্ছে ফ্লোচার্ট। দুটাই সেম জিনিস, একটা হচ্ছে সুডোকোডের মাধ্যমে রিপ্রেজেন্ট করে, আর একটা কিভাবে রিপ্রেজেন্ট করে, ভিজুয়াল। ঠিক আছে, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। দুটাই কি স্টেপ বাই স্টেপ প্রবলেম সলভিং একটা সলিউশন। আচ্ছা, তো ডিফারেন্ট কি আসলে, মানে ফ্লোচার্ট এবং অ্যালগরিদমের মধ্যে আসলে ডিফারেন্টটা কি? স্যার যে কোনো প্রোগ্রামকে স্যার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনই হচ্ছে স্যার ফ্লো চার্ট স্যার। স্যার অ্যালগরিদমটা থাকে লিখিত স্যার, আর ফ্লো চার্টটা থাকে বিশেষ কিছু চিহ্ন সম্বলিত। হ্যাঁ, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বলতে পারবো ফ্লো চার্টের? ফ্লো চার্টের অ্যাডভান্টেজ হচ্ছে যে স্যার এটা যে কেউ বুঝতে পারবে, প্রোগ্রামার লাগবে না ওটা বোঝার জন্য। জি স্যার। স্যার স্যার ফ্লো চার্ট স্যার যে কোনো মানুষ বুঝতে পারবে স্যার, আর এটা স্যার একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, যার কারণে স্যার এটার ফ্লো আর ডিরেকশনটা খুব সহজেই বোঝা যায় যে কোন প্রোগ্রামের পর কোন ইনস্ট্রাকশন কাজ করতেছে স্যার। এবং স্যার লুপ আর হচ্ছে বেসিক ইনস্ট্রাকশনকে স্যার আলাদা আলাদাভাবে ডিফাইন করা যায় স্যার, কারণ লুপের জন্য আলাদা প্রতীক ব্যবহার করা হয় আর জেনারেল ইনস্ট্রাকশনের জন্য আলাদাভাবে মানে আলাদা চিহ্ন ইউজ করা হয়। আর স্যার ইনপুট আউটপুটের জন্য আলাদা চিহ্ন ব্যবহার করা হয়, যার কারণে স্যার খুব সহজেই মানে একজন প্রোগ্রামার বা একজন মানে একটা কোম্পানিতে যে কোনো মানুষ খুব সহজেই বুঝতে পারবে স্যার। যেমন তোমার অ্যালগরিদম, মানে অ্যালগরিদমের যে সুবিধা, যেটা অ্যালগরিদমের যেটা সুবিধা, তুমি লজিকটা দেখাইতে পারো ওখানে, ঠিক আছে? জি স্যার। ফ্লো চার্টে তুমি লজিকটা দেখাইতে পারো না। আবার এখানে আরো কিছু কমপ্লেক্সিটি আছে, যেমন হচ্ছে যে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দ্বারা যেন একজন যে কোনো মানুষ বুঝতে পারে কিভাবে হচ্ছে প্রসেসটা, কিন্তু
অ্যালগোরিদমের মাধ্যমে আবার এটা সবাই বুঝবে না, জি স্যার। ঠিক আছে? আচ্ছা, এই জিনিসগুলো দেখো ভালো করে। আর আমাদের সিলেবাসে মোটামুটি যা আছে তোমরা এই লাল বইটা দেখবা, লাল বইটা দেখবা, এর মধ্যে দেখবা যে কোনটা বাদ গেছে তোমার, দেখো ক্লাসটি কমপ্লিট করে দিন। স্যার আমাদের কি প্রসেসর সম্পর্কে মনে হয় পড়ানো হয় নাই স্যার, মানে এটা কি টপিক মনে হয় বাদ গেছে স্যার? Internal structure of processor, different type of processor, characteristic, concept of instruction set. জি স্যার, এইটা একটু হয়তো আমাদের মিস গেছে স্যার। আর কি কি আছে দেখো তো। হ্যাঁ, দেখো। স্যার কম্পিউটার ল্যাঙ্গুয়েজ এটা গেছে স্যার, সফটওয়্যার গেছে স্যার, অপারেটিং সিস্টেম গেছে স্যার, ডাটা কমিউনিকেশন নেটওয়ার্ক স্যার গেছে, ইন্টারনেটও গেছে, স্টোরেজ ডিভাইসেস গেছে, নাম্বার সিস্টেম তো গেল আজকে, ইন্ট্রোডাকশন কম্পিউটার সিস্টেম গেছে, বাইনারি অ্যারিথমেটিক গেছে, ইনপুট আউটপুট ডিভাইসেস স্যার, হ্যাঁ খালি প্রসেসরটাই বাকি স্যার। প্রসেসর ওখানে তোমার হচ্ছে প্রসেসর হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে রিস্ক প্রসেসর আর একটা হচ্ছে সুইচ প্রসেসর। তো রিস্ক প্রসেসরটা হচ্ছে যে তোমার রেডিওস ইনস্ট্রাকশন সেট, ঠিক আছে? রেডিওস ইনস্ট্রাকশন সেট কম্পিউটার, আর সুইচটা হচ্ছে কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটার। So now we are in reduced instruction set computer. তো এখন reduced instruction set এর কম্পিউটারে তোমার আসলে ইনস্ট্রাকশন সংখ্যা কম থাকে, মানে নাম্বার লাইন, নাম্বার অফ কোড কম থাকে, আর কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট নাম্বার অফ লাইন কোড এবং কমপ্লেক্সিটি অনেক বেশি থাকে, ইনস্ট্রাকশন সেট অনেক বেশি থাকে। আচ্ছা, এরপরে আরো ইন্টারনাল স্ট্রাকচার অফ প্রসেসর, ডিফারেন্ট টাইপস অফ প্রসেসর, দুইটা, এই দুটোর মধ্যে অনেক ধরনের ক্যাটাগরি আছে, সেগুলো একটু অত ডিটেলস দেখার দরকার নাই তোমাদের, আমি নেক্সট ক্লাসে এটার জন্য আমি একটা লেকচার আমি তোমাদেরকে তৈরি করে দেবো। আর আপনার কথা ঠিকভাবে বোঝা যাচ্ছে না, এখন সবারই প্রবলেম নাকি আমার? স্যার আপনার নেটওয়ার্কের প্রবলেম স্যার, মাঝে মাঝে ডিসকানেক্টও হয়ে যাচ্ছে স্যার। দূরে আছে ওই জন্য মনে হয় ভালোভাবে বোঝা যাচ্ছে না। জি স্যার, কথা আস্তে শোনা যাচ্ছে স্যার। কথা আস্তে শোনা যাচ্ছে। এবং স্যার মাঝে মাঝে ডিসকানেক্টও হয়ে যাচ্ছে স্যার, এমন অবস্থা। আমার বাসা আসলে অনেকগুলো কিছু কানেক্টেড, তো মানে যার জন্য আসলে নেটওয়ার্ক ভালো, কিন্তু কাজ করতেছে না, মানে অনেকগুলো কানেক্টেড থেকে কাজ করছে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা মোটামুটি মনে হয় কোর্সের একদম শেষ পর্যায়ে নাকি? জি স্যার। আমরা কোর্সের একদম শেষ পর্যায়ে না? স্যার শেষ পর্যায়ে তো। আমরা এখন হচ্ছে যে আমরা তোমার ক্লাসরুমে যাবো। ক্লাসরুমে যাবো। তোমরা এই কম্পিউটার জেনারেশনটা ভালো করে করবা, কম্পিউটার জেনারেশন বা ক্লাসিফিকেশন অফ কম্পিউটার, এই জিনিসগুলো ভালো করে করবা। তারপরে যে তোমার কম্পিউটার কম্পোনেন্ট, হার্ডওয়্যার যে তিনটা ইনপুট আউটপুট সিস্টেম, প্রসেসিং ইউনিট, মেমোরি ইউনিট, এগুলি ভালো করে দেখবা। আমি যেসব কথা মুখেও বলছি আসলে লেকচারে দিই না, ওগুলো থেকে কোশ্চেন আসতে পারে।
ও ক্লাসরুমে গিয়ে সবাই ক্লাসরুমে গিয়েছে সবাই? জি স্যার গেছি। জি স্যার আচ্ছা। আচ্ছা। আমাদের সেকেন্ড ক্লাস টেস্ট হবে 30 জানুয়ারি। এবং 30 জানুয়ারির মধ্যে এবং আগামী 2 দিন আছে, 2 দিনের মধ্যে যদি কারো কোনো প্রবলেম থাকে মঙ্গলবার স্যার আমাদের আমাকে স্যার বলবা। স্যার আমাদের অনেকগুলো স্যার অ্যাসাইনমেন্ট একসাথে পড়ে গেছে স্যার, ম্যাথ ফিজিক্স আপনার, মানে এতগুলো অ্যাসাইনমেন্ট স্যার আমরা মানে যদি রাত দিনও করি স্যার মানে সময় পাবো না স্যার, এমন একটা অবস্থা। চেষ্টা করো, কারণ হচ্ছে কি, তোমার joint থেকে বের করতে হবে। জি স্যার। একদম joint থেকে বের করতে হবে। স্যার আমি জানি না স্যার কি কারণে জানি আজকে আপনার কথা স্যার শোনা যাচ্ছে না, এখন আমার প্রবলেম না সকলের প্রবলেম আমি আসলে বুঝতেছি না স্যার, না আমারও এরকম হচ্ছে স্যার। মানে স্যারের কথা শোনা যাচ্ছে না, কথা আসতে শোনা যাচ্ছে না স্যার। শোনা যাচ্ছে কিন্তু কেমন জানি একটা ভাইব্রেশন আসতেছে বা ইয়ে আসতেছে এইরকম মনে হচ্ছে। বুঝতে পারি না স্যার আমরা। জি স্যার কথাগুলো না আজকে মানে বোঝা যাচ্ছে না, আপনি কথা বলতেছেন ঠিকই, ইনস্ট্রাকশন দিচ্ছেন আমাদেরকে কিন্তু আমরা শুনতে পাচ্ছি না স্যার, মানে প্রপার কমিউনিকেশনের একটা অভাব স্যার আছে আজকে। দেখো আমার আসলে নেটওয়ার্কে ঝামেলা করছে। হতে পারে স্যার, আর আজকে স্যার ঢাকাতে অনেক জায়গাতেই স্যার প্রবলেম দেখা দিচ্ছে, মানে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে অনেক জায়গাতেই। এখন তোমার এই যে সেকেন্ড ক্লাস টেস্ট হচ্ছে 30 তারিখে, এর মধ্যে যা পড়িয়েছি সব ঠিক আছে, ফার্স্ট এক্সাম বাদে, এবং আজকে তোমাদের কনসেপ্ট করে দেবো যে কনসেপ্ট হচ্ছে আজকে দেখো। এরপরে নেক্সট ডেতে শুধুমাত্র প্রবলেম নিয়ে আলোচনা করবা, আর হচ্ছে অন্য কোনো ব্যাপার সেগুলো নিয়ে আলোচনা করবো। তাহলে আমার চিন্তা এবং কম্পিউটার মেমোরিতে যা আছে অ্যাসাইনমেন্ট সেটা টাইমলি জমা দিব 26 তারিখের মধ্যে। এটা গেল এটা, এবং ল্যাবে যাও। স্যার ফার্স্ট ক্লাস টেস্টে কি স্যার বুঝিনি। আচ্ছা আমরা ল্যাবেতে গেছো, তোমরা ল্যাবে ক্লাসরুমে গেছো? স্যার তোমাদের ফার্স্ট ক্লাস টেস্ট হচ্ছে 26 তারিখে, এবং আরেকটা হচ্ছে ক্লাস টেস্ট হচ্ছে 2 তারিখে ফেব্রুয়ারি। 26 তারিখে ক্লাস টাইম এবং হচ্ছে ফেব্রুয়ারি 2 তারিখে 11টায়। অ্যাসাইনমেন্ট আমরা অ্যাসাইনমেন্টের ডেট শেষ, আর হচ্ছে অ্যাসাইনমেন্ট 2 and 3 এই দুইটা অ্যাসাইনমেন্টের টাইম দেওয়া আছে, একটা হচ্ছে 29 তারিখে আর একটা হচ্ছে 6 তারিখে, ঠিক আছে? তো সেকেন্ডটা হচ্ছে এক্সেল এর উপরে আর পরেরটা হচ্ছে এক্সেস এর উপরে, ঠিক আছে? ওইটা বলছি যে ক্রিয়েট এ ডাটা ফর্ম করতে হবে, সে ডাটাবেস দিতে হবে, সেখানে একটা ফর্ম
এন্ট্রি যাতে করা যায় সে ধরনের সিস্টেম ডেভেলপ করতে হবে ছোট করে। তা আমি দেখাই দিব। এটা হলো তুমি অ্যাসাইনমেন্ট এবং তোমার দুটো পরীক্ষা। তো সর্বোচ্চ আগামী ফেব্রুয়ারি 2 তারিখ পর্যন্ত আমরা ক্লাস কন্টিনিউ করবো, এরপরে ক্লাস করতে হবে। আচ্ছা, এখন আসি আমরা স্যার আমাদের একটু মানে প্রিভিয়াস কোশ্চেন সম্পর্কে একটু যদি ধারণা দিতেন যে কি টাইপের কোশ্চেন টোশ্চেন হয় তাহলে একটু ভালো হইতো স্যার। মানে এমনি প্যাটার্নটা বোঝাইলেন, কোনো কোশ্চেন দেখানোর দরকার নাই এই আর কি, যে কয়টা কোশ্চেন আসে টোটাল এরকম কি বিষয়টা। কোশ্চেন হবে তোমাদের মানে 70 মার্কের পরীক্ষা হবে তোমাদের। 70 মার্কের স্যার? 70 মার্কের থিওরি এবং 60 মার্কের হচ্ছে ল্যাব। 30 মার্ক হচ্ছে তোমার কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, 70 মার্ক তোমার ফাইনাল এক্সাম। 70 মার্ক ফাইনাল এক্সামের মধ্যে তোমাকে 5টা কোশ্চেন অ্যানসার করতে হবে, 5 থেকে 70 from 8। স্যার একটা করে কোশ্চেনের সেট থাকবে স্যার, মানে 7টা কোশ্চেন সেট থাকবে স্যার? হ্যাঁ, 7টা কোশ্চেন সেট থাকবে এবং সেখানে হয়তো এমনি 3টা বা 4টা কোশ্চেন সেট থাকবে, 2টা থেকে 4টা কোশ্চেন সেট থাকবে। জি স্যার। ঠিক আছে, এরকম করে একটা করে সেটে স্যার 4টা করে প্রশ্ন থাকবে স্যার? আমাদের এখানে কি ছিল টপিক সেট করে আসতে বলে দিতে হবে। আমার কথা কথা শোনা যাচ্ছে? স্যার কথা শোনা যাচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে না স্যার। খুবই আস্তে, ঠিক মতো বোঝা যাচ্ছে না। আরে ভাই আসতে না রে ভাই, একটা ভাইব্রেশন আসতেছে কথার সাথে। কথা ঠিক আছে কিন্তু ভাইব্রেশন আসতেছে কথার সাথে। আমার এখানে সব ঠিক আছে কিন্তু একদম আস্তে আসতেছে কথাগুলা। ফোনে চালাচ্ছিস না কম্পিউটারে?
আচ্ছা, এখন কি কথা শোনা যাচ্ছে ক্লিয়ার? জি স্যার, একদম ঝকঝকা ক্লিয়ার স্যার। জি স্যার, এখন শোনা যাচ্ছে স্যার। আচ্ছা ফাইন। তো এখন আমরা আসলে যে কথাটা মানে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের যে টপিকস ছিল যে প্রসেসর, ডিফারেন্ট টাইপ অফ প্রসেসর স্পিড, কনসেপ্ট অফ ইনস্ট্রাকশন সেট। তো আমরা একটু সংক্ষেপে জানার চেষ্টা করব যে আমাদের বইতে মনে হয় এই সম্পর্কে কিছু আছে কিনা। আমি তোমাদেরকে স্লাইড যেগুলি দিয়েছি ওর মধ্যে মনে হয় ছিল না, ঠিক না? না স্যার, প্রসেসরের স্লাইড পাইনি আমরা। প্রসেসর তোমার স্লাইড পাও নাই। বেসিক্যালি প্রসেসর কি আসলে? প্রসেসরটা হচ্ছে কি আমার সেন্ট্রাল প্রসেসিং ইউনিটটাই কিন্তু আমার কিন্তু প্রসেসর, ঠিক না? জি স্যার। সেন্ট্রাল প্রসেসিং ইউনিটটাকে আমি বলতেছি প্রসেসর। তো এখানে প্রসেসর বলার জন্য যে আমার যে জিনিসটা লাগবে, ধরো আমার মাথা যদি কাজ না করে তাহলে কম্পিউটার কাজ করে, মানে আমি কাজ করতে পারবো? তা আমি তো পুরোটাই একদম মানে প্যারালাইজড নাকি, মানে আমার যদি মাথা কাজ না করে তাহলে আমার আসলে বডির কোনো দাম আছে? না স্যার। কোনো দাম নাই। সো এটাকে বলা হয়, প্রসেসরকে বলা হয় ব্রেন, কম্পিউটারের ব্রেন। তো কম্পিউটার তাহলে প্রসেসরটা কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিটটা আসলে মানে কি কি নিয়ে গঠিত? ফার্স্ট হচ্ছে কি অ্যারিথমেটিক লজিক ইউনিট আলু, এবং হচ্ছে কন্ট্রোল ইউনিট। তোমরা লিখে নাও, একটু লিখে নাও। জি স্যার, লিখতেছি স্যার। কন্ট্রোল ইউনিট এবং হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। তো এই যে সিপিইউ যেটা, সেটা তো ধরো নরমালি আমার কি মানে অ্যারিথমেটিক লজিক ইউনিটে কি কাজ করে? এটা হচ্ছে তোমার যত ধরনের প্রসেসিং আছে, যত ধরনের ইনস্ট্রাকশন আছে, সেই ইনস্ট্রাকশন গুলো এক্সিকিউট করবে, প্রসেসিং করবে এই অ্যারিথমেটিক লজিক ইউনিট। আচ্ছা, তো আমার আসলে নরমালি যে এই সিপিইউটা যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এখানে কিছু রেজিস্টার থাকে। কন্ট্রোল ইউনিট এবং অ্যারিথমেটিক লজিক ইউনিটের বাইরে কিছু রেজিস্টার থাকে। সেই রেজিস্টার গুলি আসলে কি কাজ করে? এটা হচ্ছে টেম্পোরারি কিছু স্টোরেজ। সে টেম্পোরারি কিছু স্টোরেজ নিয়ে থাকে, কারণ হচ্ছে যে সে কিছু ডাটা হোল্ড করে এবং ইনস্ট্রাকশন সে ওই রেজিস্টারের মধ্যে রাখে। খুবই কম, মানে খুবই কমের ডাটা স্টোরেজ, বাট ভেরি ইফেক্টিভ এন্ড ফাস্ট। তো আমাদের যেটা বললাম যে সকল ধরনের অ্যারিথমেটিক এবং লজিক অপারেশন গুলো পারফর্ম করে হচ্ছে আলু, এবং তোমার কন্ট্রোল ইউনিটটা হচ্ছে সকল ধরনের প্রসেসিং ডাটা এবং ইনস্ট্রাকশনের অর্গানাইজ করার জন্য যত ধরনের রেসপন্সিবল যা আছে সব কাজ করবে তোমার কন্ট্রোল ইউনিট, এবং এটা কোঅর্ডিনেট করবে যে তোমার আমার টোটাল অন্য আদার যত ইউনিট আছে সকল 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 কিছুর মধ্যে অ্যাক্টিভিটিটা সে কন্ট্রোল করবে। আচ্ছা, তো আমরা যখন আমরা নরমালি যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, কন্ট্রোল ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট, রেজিস্টার, এই জিনিসগুলো একটু দেখলাম। তো অ্যারিথমেটিক লজিক ইউনিটে আবার হচ্ছে যে আমরা নরমালি যে অ্যারিথমেটিক এবং লজিক অপারেশন পারফর্ম করার সাথে সাথে রেজিস্টারটা তার কিছু ডাটা হোল্ড করবে ভবিষ্যতে প্রসেস করার জন্য, ঠিক আছে? তো এখন আসলে আমার রেজিস্টার গুলি কি কি? তো রেজিস্টার আমি এটা একটা ডকুমেন্টেশন তোমাদেরকে দিয়ে দেবো আর কি। তো রেজিস্টারটা কি? রেজিস্টারটা হচ্ছে একটা হাই স্পিড স্টোরেজ, যেটা হচ্ছে তোমার সিপিইউর মধ্যেই থাকে, এবং এটা একদম সর্বনিম্ন কিছু স্টোরেজ থাকে, যে একদম সর্বনিম্ন, যেখানে শুধু কিছু অ্যাড্রেস রেফারেন্স করা যায়, পয়েন্ট আউট করা যায়, কিছু অ্যাডহক বেসে কিছু স্টোরেজ সেভ করা যায়, অনলি ইনস্ট্রাকশন এই ধরনের। তো বেসিক্যালি এটাকে সিপিইউ ওয়ার্কিং মেমোরিও বলে থাকে আর কি। তো আমাদের কিছু ইম্পর্টেন্ট রেজিস্টার গুলির নাম হচ্ছে ধরো অ্যাকুমুলেটর, ইনস্ট্রাকশন রেজিস্টার, প্রোগ্রাম কাউন্টার, মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, মেমোরি বাফার রেজিস্টার, মেমোরি ডাটা রেজিস্টার। লিখে রাখো অ্যাকুমুলেটর হচ্ছে এসিসি, যেটা হচ্ছে যে তোমার রেজাল্ট, মানে আমার যত ধরনের অ্যারিথমেটিক এবং লজিক অপারেশনের রেজাল্টটা অ্যাকুমুলেটরে স্টোর করবে। ইনস্ট্রাকশন রেজিস্টার আইআর, সেটা কি কাজ করবে? যে কারেন্ট যত ইনস্ট্রাকশন আছে, যে যেগুলি কেবলমাত্র ফেজ হলো, ঠিক আছে, সেগুলিকে সে ধরে রাখবে, মানে একদম কারেন্টলি যেটা চলতেছে, রিসেন্টলি যেটা ফেজড হয়েছে সেটা। প্রোগ্রাম কাউন্টার কি? প্রোগ্রাম কাউন্টার হচ্ছে সে শুধুমাত্র কন্টেন্ট করবে আমার যে নেক্সট অ্যাড্রেসটা কোনটা হবে, এবং সেটা যাওয়ার জন্য সে
মানে ইনফরমেশনটা শুধু তার মধ্যে কন্টেইন করবে, যে পরবর্তীতে আমি কোন ইনস্ট্রাকশনে যাচ্ছি, এখন কততম চলতেছে, এই ধরনের ইনফরমেশন। আরেকটা হচ্ছে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, যেটাকে আমরা MAR বলতেছি। সেটা কি, যে ভবিষ্যৎ যে লোকেশনে আমি যাচ্ছি সেই লোকেশনটা এবং সেই যে মেমোরিতে যে আমি অ্যাক্সেস করতেছি সেটাকে সে কন্টেইন করবে, ওই মেমোরি অ্যাড্রেস রেজিস্টারটা। আচ্ছা, আরেকটা হচ্ছে যে তোমাদের কি মেমোরি বাফার রেজিস্টার, যেটা MBR বলতেছি, সেটা কি টেম্পোরারি স্টোর করবে ডাটাটা। টেম্পোরারি স্টোর কেন করবে, সেটা হচ্ছে মেমোরি থেকে যে তোমার নরমালি যে আমরা মেমোরিতে সেন্ড করব, বা ডাটাকে আমরা যে নরমালি যদি মেমোরিতে সেন্ড করতে চাই, তো একটা ডাটা আসলে একটা টেম্পোরারি একটা ডাটা আমার ইয়াতে রাখতে হয়। যেমন আমরা যদি ধরো ওয়ার্ড ওপেন করি কখনো, ওইটা কি কোথাও আমরা সেভ করছি, ওই ফাইলটা কোথাও করি নাই, কিন্তু নরমালি ফাইলটা ওপেন হয়েছে, কিন্তু এই ফাইলটা কি কোথাও না কোথাও তাহলে সেভ হয়ে আছে, তোমাকে কেউ না কেউ জায়গা দিয়েছে। এই জায়গাটা দেয় হচ্ছে মেমোরি বাফার রেজিস্টার। আর এটা হচ্ছে ডাটা রেজিস্টার, সেটা শুধুমাত্র যে তোমার অপারেন্টস এন্ড অন্য আদার ডাটাকে স্টোর করে। ঠিক আছে, তাহলে কয়টা হলো? অ্যাকুমুলেটর, ইনস্ট্রাকশন রেজিস্টার, প্রোগ্রাম কাউন্টার, মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, মেমোরি বাফার রেজিস্টার, ডাটা রেজিস্টার। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, মেমোরি ইউনিটটা তো আমি তোমাদেরকে বলেছি মেমোরি ইউনিট করার জন্য। একটা হচ্ছে যে ক্যাশ মেমোরি, প্রাইমারি মেমোরি এবং সেকেন্ডারি মেমোরি, তিনটে মেমোরি তোমরা ভালো করে লিখে আসতে বলছি তোমাদের ইয়াতে, নাকি? জি স্যার, ওটাই তো আছে। মেমোরি জিনিস, হ্যাঁ, মেমোরি জিনিসটা এখানে কভার হয়ে যাবে। ইনস্ট্রাকশন যে ফরম্যাটটা যে তোমাদের এখানে বলা আছে, যে ইনস্ট্রাকশন ফরম্যাট, ইন্টারনাল স্ট্রাকচার অফ প্রসেসর। ইনস্ট্রাকশন ফরম্যাটটা যে আসলে কিছু প্রত্যেকটা প্রোগ্রামেরই কিন্তু কিছু সেট অফ ইনস্ট্রাকশন থাকে, নাকি? জি স্যার। সেট অফ প্রোগ্রামটাই কিন্তু আসলে সেট অফ ইনস্ট্রাকশন, বিকজ এটা কি স্টেপ ওয়াইজ একটা প্রবলেমটাকে পারফর্ম করে এবং এটা একটা কম্পিটিশনাল টাস্কের দিকে নিয়ে যায়, ক্যারিং করে। এটাকে আমরা বলতেছি কম্পিউটার প্রোগ্রাম। তো এই কম্পিউটারকে প্রোগ্রামের ইনস্ট্রাকশন যে ফরম্যাট, সেটা হচ্ছে একটা অপারেশনাল কোড থাকে, একটা অপারেন্ট থাকে। ঠিক আছে, যে আমরা যেটাকে অপ কোড বলতেছি সেটা হচ্ছে অপারেশনাল কোড, এবং এটা হচ্ছে অপারেন্ট কোড, যে যেসব অপারেন্ট ইউজ করে আমরা কাজ করব। তো নরমাল ইনস্ট্রাকশন সেট যদি আমরা ধরো আমরা লোড, আমি একটা শেয়ার দিচ্ছি, দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। লোড r1, a। আচ্ছা, আমি এটার ধরো একটা ইনস্ট্রাকশন, এটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের একটা ইনস্ট্রাকশনটা হচ্ছে যে লোড r1 a। তো এখানে কোনটা কি করতেছে, যে এটা কোথায় লোড হবে r1 এর মধ্যে। এখন যদি আমি আবার ইনস্ট্রাকশন লিখি, লো অ্যাড r1 b, তাহলে কি হলো, যে লো এ এর যত ডাটা ইনফরমেশন সব r1 এর মধ্যে আসবে, এবং বি এরটা কি হবে, কোথায় অ্যাড হবে, R1 এ অ্যাড হবে স্যার। r1 টা অ্যাড হবে। তাহলে আমি স্টোর করব কি আবার, স্যার এগুলো না অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ না স্যার? হ্যাঁ, স্যার এগুলো কি এখনো ইউজ হয় স্যার? হ্যাঁ, হার্ডওয়্যারের ক্ষেত্রে ইউজ হয়। আচ্ছা, তো আমরা এখানে বলতেছি যে ধরো যে আমরা তাহলে এখানে এই ধরনের ইনস্ট্রাকশনের মাধ্যমে আমরা একটা লোড করালাম, অ্যাড করালাম, ফাইনালি স্টোর করলাম। তো ইনস্ট্রাকশন যে সাইকেল, যেটা নরমালি ইনস্ট্রাকশন প্রসেসর ইনস্ট্রাকশন সাইকেলটা কিভাবে কাজ করে, নরমালি কি হয় তোমার ডেইলি লাইফের ক্ষেত্রে, কি হয় তুমি কিভাবে তোমার আম, এই শক্তিটা ধরে রাখতে পারো। তুমি কিছু খাবার খাও, খাবার খাওয়ার মাধ্যমে সেটাকে তোমার শরীরে বডিতে নেয়, ডাইজেস্ট হয়, তুমি কিছু এনার্জি পাও, প্রোটিন পাও, এবং তোমার নরমালি এটা রিসাইকেল ভাবে চলতেই থাকে, নাকি? চলতেই থাকে।
তো আমরা ডাটার ক্ষেত্রে কি করতে হবে? ডাটার ক্ষেত্রে আমরা নরমালি কি মানে ফেচিং করতে হয়, ডিকোড করতে হয়, এক্সিকিউট করতে হয়, স্টোরিং করতে হয়। 4টা ধাপ। ইনস্ট্রাকশন সাইকেল কয়টা? 4টা, লিখে রাখো। ফেচিং, ডিকোডিং, এক্সিকিউটিং, স্টোরিং। তো ফেচ কোনটা? যেটা প্রসেসর মেমোরি থেকে যে ইনস্ট্রাকশনটা প্রসেসরের কাছে আসে, মেমোরি থেকে যে ইনস্ট্রাকশনটা প্রসেসরের কাছে আসে সেটা হচ্ছে আমরা ফেচিং। ফেচিংটা কি? দ্য ফেচ ইনস্ট্রাকশন ইজ প্লেসড ইনটু দ্য ইনস্ট্রাকশন রেজিস্টার আর প্রোগ্রাম ইনস্ট্রাকশন রেজিস্টার। দেন প্রোগ্রাম কাউন্টার কি করবে? সেটাকে হোল্ড করে নেক্সট ইনস্ট্রাকশন বা নেক্সট তোমার যেখানে ফেজড হবে সেখানে নিয়ে যাবে এবং ইনক্রিমেন্টেড করবে। প্রত্যেকটা ফেজের ক্ষেত্রে একবার করে ইনক্রিমেন্ট করবে। এটা হচ্ছে তোমার ফেচিং। তো ডিকোডিংটা কি? ডিকোডিংটা হচ্ছে তো আমার যতগুলি আমার ইনস্ট্রাকশন যেগুলি ফেস্ট হয়েছে সেগুলিকে আমি ভাগ করে আমি কি করব? আমরা কিছু মানে ছোট ছোট পার্টে ভাগ করব এবং ডিকোড করব। সেগুলিকে বিভিন্ন কমান্ডের মাধ্যমে যেটাকে রেসপন্সিবল, যেটাকে করেসপন্ড করবে সিপিইউর মধ্যে যে ইনস্ট্রাকশন সেট এবং যেটার জন্য দায়ী, কারণ প্রত্যেকটার জন্য রেজিস্টার আলাদা আলাদা ভাবে কাজ করবে। সেই ইনস্ট্রাকশন যে সেট আর্কিটেকচার সেটাকে তোমার ওই সেম ডিজাইন অনুযায়ী, কনসেপ্ট অনুযায়ী সেটাকে ডিকোড করে ফেলবে। আচ্ছা, এনকোড ডিকোডের নরমাল কথা হচ্ছে এনকোড হচ্ছে যে আমি ওটার সাথে কিছু ধরো আমার একটা ডাটা আছে, ডাটার সাথে কিছু এরর যুক্ত করে দিলাম, এটাকে বলা হয় এনকোড। ডিকোড মানে কি? এররটাকে বাদ দিয়ে এক্সাক্ট ডাটাকে ফেরত নিয়ে আসলাম, ঠিক আছে? এনক্রিপশন ডিক্রিপশনের যে কনসেপ্ট আর কি। এক্সিকিউটিং কি? প্রসেসর কি কাজ করে? প্রসেসর ফাইনালি তার কমান্ড অনুযায়ী এক্সিকিউট করে এবং প্রসেসর বলতে সিপিইউ পারফর্ম করে সেই অপারেশনের ভিত্তিতে। যেমন এখানে অ্যাড করার কথা বলছি না, এই অ্যাড সে করবে, প্রসেসর এক্সিকিউট করবে সেটা এবং ফাইনালি কি কাজ করবে? দেখো, ফাইনালি স্টোর করবে, ঠিক না? প্রথমে কি করলো? সে ফেচিং করলো, ফেচিং করার পরে সে নিজেই সিস্টেমে ডিকোড করলো, এরপরে এক্সিকিউট করবে, এরপরে হচ্ছে স্টোর করবে। তাহলে স্টোর কি? আমার এক্সিকিউশন সে রাইট ব্যাক করবে, ঠিক আছে, কম্পিউটার মেমোরিতে, নাকি? জি স্যার। ওকে, তাহলে আমার ইনস্ট্রাকশন সাইকেল কয়টা? আর হচ্ছে ফেচ, ডিকোড, এক্সিকিউট, স্টোর। মনে থাকবে? জি স্যার। আচ্ছা, তো আমরা এখন আসি আর একটা জন্য কি, ডিফারেন্ট টাইপ অফ প্রসেসর। তো ডিফারেন্ট টাইপ অফ প্রসেসর জন্য আমি তোটাই বলে রিক্স এবং সিস্ক প্রসেসর। তো বেসিক্যালি প্রসেসর ইনস্ট্রাকশন সেটটা আসলে কি ডিটারমাইন করে? ফ্যাক্টরটা ডিটারমাইন করে, আর্কিটেকচারটা কি, এটা কিসের উপরে বেসিস করে? যেমন ধর ইনস্ট্রাকশন সেটের উপরে বেসিস করে, তারপরে হচ্ছে যে মানে মূলত মেইনলি ইনস্ট্রাকশন সেটের উপরে বিবেচনা করি করে থাকে। যেমন ইনস্ট্রাকশন সেটের উপরে করলে আমরা দুইটা পাই, একটা হচ্ছে রিডিউসড ইনস্ট্রাকশন সেট কম্পিউটার, যেটাকে বলতেছে রিস্ক, RISC। স্যার পিটার নর্টনের বইয়ে স্যার অত ভালোভাবে স্যার প্রসেসর সম্পর্কে কিছু দেওয়া নাই স্যার। ওইটা আমি নিজে করে দেবো না। আচ্ছা, রিস্ক এবং সিস্ক। তো রিস্কটা হচ্ছে কি? রিডিউস ইনস্ট্রাকশন সেট কম্পিউটার। তো রিডিউস ইনস্ট্রাকশন সেট কম্পিউটারে আসলে কি ঘটনা থাকে? এটা হচ্ছে সিম্পল থাকে, মানে সিম্পল সাইকেল ইনস্ট্রাকশন থাকে এবং এতে কম সংখ্যক ইনস্ট্রাকশন থাকে এবং কম ট্রানজিস্টরের দরকার হয়। আর এক্ষেত্রে কি বেশি থাকে এবং বেশি ট্রানজিস্টরের দরকার হয়, ঠিক না? আচ্ছা, তো আমার এক্ষেত্রে আরো অনেক ধরনের কথা আছে, যেমন বর্তমানে রেডিওসটা কারা ইউজ করে, কোন ধরনের প্রসেসর, ধর AMD প্রসেসর এরা ইউজ করে, ঠিক আছে? আবার এখানে এই 6টা কারা ইউজ করে? AMD ইউজ করে। AMD চেনো? AMD কারা? জি স্যার, প্রসেসর AMD প্রসেসর আর একটা ইন্টেল প্রসেসর আছে স্যার। AMD Cyrix, এরা হচ্ছে বেসড অন সিস। আর হচ্ছে এই যে অ্যাপল নতুন নিজেরা প্রসেসর বানাচ্ছে, জানো? স্যার জানি না স্যার।
অ্যাপেল এবং পাওয়ার পিসি এরা রিক্স, অ্যাপেল এবং পাওয়ার পিসি এরা এটা ইউজ করে এবং আমাদের ইন্টেলও এই রিডিউসড প্রসেসর, আগে 6 ছিল, এখন রিডিউসডটা ইউজ করে। তো আমরা বুঝতে পারছি ঘটনা কি। একটা হচ্ছে লার্জ ইনস্ট্রাকশন সেট, মেইন সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর একটা হচ্ছে কি লেস ইনস্ট্রাকশন সেট, মানে ফিউর ইনস্ট্রাকশন সেট। এখন আমরা যে ধরো লার্জ ইনস্ট্রাকশন সেট সেরকম কিরকম, ধরো নাম্বার অফ ইনপুট, বেসিক্যালি এটা কমপ্লেক্স একটা প্রসেসরের জন্য কাজ করে এবং এরা আসলে ইনস্ট্রাকশন সেট অনেক ভেরিয়েন্ট থাকে, ধরো যে 8, 16, 32 ডিফারেন্ট টাইপের বিটস এর জন্য এরা কাজ করে, ঠিক আছে। আর রিক্সটার ক্ষেত্রে অনলি এটা ফিক্সড 32 বিটস এর জন্য কাজ করে এবং এটা আসলে এই প্রসেসরটা খুব বেশি টাইম নেয় না ফাইন্ডিং আউট করতে প্রত্যেকটা ইনস্ট্রাকশনের বিগিনার্স এন্ড এন্ড এর কাজ করার জন্য, ঠিক আছে। তোমাদের আরেক কোনো কনসেপ্ট আছে? কনসেপ্ট অফ ইনস্ট্রাকশন সেট ইন আর্কিটেকচার। আচ্ছা, মূলত এরকমই। এরপরে যে তোমার মানে সিপিইউ এবং মেমোরি যে মানে ইন্টারঅ্যাকশন, এগুলি তো তোমার ওই ইয়ার মধ্যে চলে আসবে। তো আশা করতেছি তোমাদের যতটুকু ইনফরমেশন দিলাম এতে কাজে দিবে। আর এখানে কোন টপিকস বাদ আছে তোমাদের এখানে এই বইটাতে? না স্যার, আর কোন টপিক বাদ নেই। আর আপনি নিয়ে আছেন ওটা তো স্যার ওই পিটার নর্টন স্যারের ওই বইটাই নাকি স্যার? না না না, আমাদের প্রোগ্রাম হ্যান্ডবুক, ও লাল বইটা। স্যার পিটার নর্টনের বই তো স্যার দেখলাম স্যার, প্রসেসিং ওয়ার্ড প্রসেস, মানে অন্যান্যগুলো তো স্যার প্রসেসর সম্পর্কে কই স্যার পাইলাম না কেন জানি, নাকি আরো খোঁজা লাগবে? চ্যাপ্টারই নেই স্যার প্রসেসর সম্পর্কে স্যার। এটা আমি দিয়ে দেব, বললাম তো। স্যার যে ডুয়েটে স্যার গাজীপুরে স্যার ওনারা স্যার অন্য বই পড়ায় স্যার সম্ভবত স্যার, মানে ইন্ডিয়ান রাইটারের বই পড়াচ্ছে। কি বই পড়াচ্ছে? বালাগুরু স্বামী নাকি জানি, শুনলাম আর কি স্যার। অসুবিধা নাই, যে বই পড়া, ওটাতে সমস্যা কি? না স্যার তাই বললাম আর কি স্যার। যে বই পড়া কোনো অসুবিধা নাই, কিন্তু তোমার কথা হচ্ছে যে আমার টপিক যেগুলি আছে জানা দরকার, এগুলো তোমরা জানছো কিনা, এগুলো বুঝছো কিনা, এগুলো কাজ করতে পারবো কিনা, প্রশ্ন এলে পারবা কিনা, এটাই। ও কে কোন বই পড়লো, তুমি লজিক কতটুকু জানলা, এটা ইম্পর্টেন্ট। তুমি কনসেপ্ট কতটুকু জানলা, এটা কে বই পড়লো এটা না। বই হয়তো তোমার জন্য সাপ্লিমেন্টারি একটা ভালো ইয়া হতে পারে আর কি। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। তোমাদের নেক্সট যেভাবে দেওয়া আছে শিডিউল, সেই অনুযায়ী অ্যাসাইনমেন্ট সাবমিট করবা, নো টাইম এক্সটেনশন হবে না, এবং হচ্ছে যে এক্সামটার জন্য তোমরা প্রিপেয়ার থাকবা। স্যার পরীক্ষা কবে হতে পারে স্যার? আপনি একটু যদি টাস্ক দিতেন যে এই মাসে হতে পারে বা ওই মাসে হইতে পারে। তোমাদের ফেব্রুয়ারি থেকে সকল ধরনের খুব সম্ভবত গভর্নমেন্ট খুলে দিতে চাচ্ছে। জি স্যার, 4 তারিখ স্যার, দেখলাম তো স্যার। তো হচ্ছে যদি এটা হয় এটা ভালো, তাহলে আমাদের সবকিছু খুলে, আমাদের গুলোই সব খুলে যাবে। কিন্তু খুলে গেলেও আমাদের ধরো যে আমরা খুব একটা বেশি হয়তো করবো না, ধরুন এক্সাম গুলো আমরা অনলাইন ফেস টু ফেস দেবো, ক্লাস হয়তো অর্ধেক অনলাইনে নেবো, অর্ধেক ফেস টু ফেস করবো, এরকম আর কি। একদম পুরোপুরি যাবো না। বুঝতে পেরেছি স্যার। এবং এইটার যে ট্র্যাডিশনটা হয়ে গেছে আমাদের, সেই ট্র্যাডিশনটা চলতেই থাকবে আর কি, এটা বন্ধ হবে না স্যার। ক্লাস খোলার পরও স্যার? হ্যাঁ, এই ট্র্যাডিশন চলতেই থাকবে, এটা বন্ধ হবে না, ঠিক আছে স্যার? আমাদের শুক্র শনিবার ক্লাস না স্যার শুধু? ঠিক আছে তাহলে। স্যার হ্যালো স্যার। হ্যাঁ বলো আলমগীর, বলো, দ্রুত বলো। ও স্যার, মানে হচ্ছে স্যার আমাদের তো স্যার টাইম কম স্যার, অ্যাসাইনমেন্ট দিলেন, ক্লাস টেস্ট দিলেন স্যার, অনেকগুলো স্যার অনেক অন্য সাবজেক্ট এরকম করতে স্যার। তো স্যার একটু আমাদের কনসিডার করতে। কোনটাতে কনসিডার করব বলো, দ্রুত বলো। আমি তো অ্যাসাইনমেন্টে স্যার ওগুলো স্যার কোনো সমস্যা স্যার একটু কনসিডার করেন স্যার।
না কনসিডার করার পরে তোমাদের টাইম ডেটে কোনো অসুবিধা আছে কিনা, কারণ স্যার আমার আমি স্যার চাচ্ছি মানে টাইমটা স্যার একটু মানে কম হয়ে গেছে স্যার, অনেকগুলো একসাথে পড়ছে তো। সবই তো সহজ সহজ, তোমার এই যে অ্যাসাইনমেন্ট যা দেওয়া হয়েছে সহজ সহজ অ্যাসাইনমেন্ট, এমন না তোমার খুব বেশি করতে হবে, এবং ল্যাব এবং ইয়ার ক্ষেত্রে আমি নর্মালি প্রেজেন্টেশন রাখি, কিন্তু প্রেজেন্টেশন রাখলাম না ডিউ টু টাইম হবে না, সময় হবে না। আমার সব সেমিস্টার ক্লাস পড়ে গেছে, এই মাসের মধ্যে আমি প্রত্যেকটা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্লাস নিচ্ছি। তো সো মানে আমারও টাইম নাই, তোমাদেরও নাই, তো চেষ্টা করো আর কি। ঠিক আছে আচ্ছা স্যার ট্রাই করবো স্যার, আর স্যার কনসিডার করেন স্যার, একটু দেখেন স্যার আমাদের দিকে।